বিমান হামলার মধ্যে ইরানের স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র। সামরিক কারখানা ও বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণ, আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় আহত শতাধিক। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা, বিশেষ বৈঠকের আয়োজন করছে পাকিস্তান। দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির ক্ষেপণাস্ত্রের আঘাতে শতাধিক আহত হয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। তেহরানের পক্ষে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও হাউথি। জবাবে ইরানের সামরিক শিল্প কারখানা, নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দ্রুত সামরিক অভিযান শেষ হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 150 মানুষ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। পাশাপাশি ইরানের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন ইরানের সাবেক শাহ পুত্র রেজা পাহলেভি। বলেন, ইরানের জনগণ আর বর্তমান শাসনের সঙ্গে সমঝোতায় ফিরবে না। দীর্ঘদিনের দমনপীড়ন ও সহিংসতার কারণে জনগণ পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় বলে দাবি করেন তিনি। পাহলেভি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করলে তার সাময়িক সমাধান দেবে, এতে ভবিষ্যতে আবারও একই হুমকি তৈরি হবে। তিনি যুক্তরাষ্ট্রকে সমঝোতার পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। The Iranian people have a fighting chance to end this regime of terror and chaos. What we ask of America now is simple: stay the course. Do not throw this crumbling regime a lifeline. Pave the way for the Iranian people to finish the job. যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। इस जंग को रुकवाने के लिए পাকিস্তান। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝখানে পিছু হটতে বাধ্য হলো যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মেরামতের জন্য সবচেয়ে আধুনিক এই যুদ্ধ জাহাজ ভিড়েছে ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে। দীর্ঘ 9 মাসের মোতায়েন, আগুন ও প্রযুক্তিগত ত্রুটির পর এই বিশাল রণতরী এখন সাময়িক বিরতিতে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে নোঙর করেছে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য। এর আগে জাহাজটি লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়। প্রায় 9 মাস ধরে মোতায়েন থাকা এই যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে যাওয়ার আগে ক্যারিবীয় অঞ্চলেও ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে অংশ নেয়। দীর্ঘ এই অভিযানে 5000-এর বেশি নাবিক ও 75টির বেশি যুদ্ধবিমান নিয়ে একাধিক ফ্রন্টে সক্রিয় ছিল জাহাজটি। মার্চের মাঝামাঝি জাহাজটির লন্ড্রি সেকশনে আগুনের ঘটনা ঘটে। এতে আহত হন 3 নাবিক, ক্ষতিগ্রস্ত হয় আবাসিক অংশ। পাশাপাশি পুরো মোতায়েন জুড়েই প্লাম্বিং সমস্যায় প্রায় 650টি টয়লেট অচল হয়ে পড়ে, যা ক্রুদের জন্য বড় ভোগান্তি তৈরি করে। সব প্রতিকূলতার মধ্যেও জাহাজটি যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত শক্তি হিসেবে কাজ করে গেছে। উন্নত রাডার, ফাইটার জেট সহ এই ক্যারিয়ার যে কোনো অঞ্চলে দ্রুত সামরিক শক্তি প্রক্ষেপণে সক্ষমতা রাখে। স্প্লিটে অবস্থানকালে এটি যুক্তরাষ্ট্র ক্রোয়েশিয়া সামরিক সম্পর্কও জোরদার করবে বলে জানানো হয়। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তার দেশে অভ্যন্তরীণ অসন্তোষের পাশাপাশি পারমাণবিক তেজস্ক্রিয়তার ঝুঁকি এবং শরণার্থী সমস্যা প্রকট হচ্ছে, যা বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। এই সংঘাতে সবচেয়ে বড় আঘাত লেগেছে বিশ্ব অর্থনীতিতে। তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। এখন সেই সরবরাহ বন্ধ, আর এতে করে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $180 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 30 থেকে 40% বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের ক্ষোভ এখন তুঙ্গে। 60% আমেরিকান এখন ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে। এছাড়া গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থায়ও ধস নামতে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ায় জাহাজ ও বিমান ভাড়া এখন আকাশচুম্বী। চাল থেকে শুরু করে কৃষি পণ্য সবই এখন বন্দরে আটকে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও 1.2% বেড়ে যাবে, যা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গবেষকরা বলছেন, এ যুদ্ধে ভয়ঙ্কর পরিবেশগত ও পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিশেষজ্ঞরা আতঙ্কিত যে নাতাঞ্জ বা বুশেহরের মতো স্থাপনায় বড় কোনো বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়তা শুধু ইরানে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। আর এ ধরনের ঘটনা ঘটলে তা হবে ইতিহাসের অন্যতম বড় মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়। যুদ্ধের কারণে ইরান, লেবানন এবং গাজার লাখ লাখ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। নতুন করে কয়েক কোটি শরণার্থী তৈরি করেছে। ইউরোপ এবং প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর এই ঢল সামাজিকভাবে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। এই যুদ্ধ ইতোমধ্যেই বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন পুষ্ট ইরান। এই মেরুকরণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনে রুশ হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 11 জন। এদিকে যুক্তরাষ্ট্রকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই অবস্থায় নিরাপত্তা উদ্বেগ কাটাতে ন্যাটোর সদস্যপদ দাবি করছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্যেও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন তিনি। ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এক রাতেই 60টির বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আবাসিক ভবন, হাসপাতাল, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। জেলেনস্কি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ডনবাস ছেড়ে দেওয়ার চাপ দিচ্ছে। তবে রুবিও তা সরাসরি অস্বীকার করে বলেন, যুদ্ধ শেষ না হলে কোনো নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে না। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব পড়ছে ইউক্রেনের ওপরও। কিয়েভ আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা কমিয়ে মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেন। ন্যাটোর তথ্য অনুযায়ী ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও প্রয়োজনীয় অস্ত্রের ঘাটতি এখনও রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে জেলেনস্কি আবারও ন্যাটো সদস্যপদ বা পারমাণবিক অস্ত্রের দাবি তুলেছেন। এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যেই কাতারের সঙ্গে 10 বছরের একটি চুক্তি সই হয়েছে। এসব চুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। 1990 সাল থেকে 3 দশকে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় ক্ষতির পেছনে অন্যতম দায়ী দেশ যুক্তরাষ্ট্র। গবেষণা বলছে এই ক্ষতির প্রায় 1/4 শুধু যুক্তরাষ্ট্রকেই হজম করতে হয়েছে। তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে দরিদ্র দেশগুলো, যেখানে ভারতের ক্ষতি প্রায় $50,000 কোটি এবং ব্রাজিলের ক্ষতি $33,000 কোটি। নতুন গবেষণা দেখাচ্ছে বৈশ্বিক উষ্ণতা কিভাবে দেশের জিডিপি ক্ষতিগ্রস্ত করছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্শাল বার্কের নেতৃত্বে করা নতুন গবেষণায় দেখা গেছে 1990 সাল থেকে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ বিশ্ব অর্থনীতিতে প্রায় $10 ট্রিলিয়ন ক্ষতি করেছে। এর মধ্যে প্রায় 1/4 দেশটির নিজের উপর প্রভাব ফেলেছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ শুধু নিজেদের নয়, পুরো বিশ্বের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, ধনী দেশগুলো থেকে নিঃসৃত কার্বন দরিদ্র দেশগুলোর উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ভারতের ক্ষতি প্রায় $50,000 কোটি এবং ব্রাজিলের ক্ষতি $33,000 কোটি। এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয়, বরং জনস্বাস্থ্য ও শ্রমিকের কর্মদক্ষতার উপরও প্রভাব ফেলে।
গবেষণায় লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষতি ও লোকসানের আর্থিক মূল্য নির্ধারণের চেষ্টা করা হয়েছে। তাপপ্রবাহ, বন্যা, খরা, ফসলের ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ৩০ বছরের তাপমাত্রা বৃদ্ধি ধীরে ধীরে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা হাজারো ছোট আঘাতের মতো জমে গিয়ে বড় ধরনের ক্ষতি ঘটায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন জলবায়ু দূষণের দায় স্বীকারে অনীহা দেখিয়েছে। ট্রাম্প প্রশাসন লস অ্যান্ড ড্যামেজ তহবিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিয়েছে এবং বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে তেল গ্যাস উত্তোলন বাড়ানোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। গবেষকরা বলছেন, এই গবেষণা এমন পরিস্থিতিতে গুরুত্ব তুলে ধরে যে ধনী দেশগুলোকে অবশ্যই বৈশ্বিক আলোচনায় অংশ নিতে হবে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রিপাবলিকান শিবির থেকে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টানা দ্বিতীয়বারের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের জরিপে প্রথম অবস্থান অর্জন করেন এই মার্কিন রাজনীতিক। তবে এবারের বড় চমক হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমার প্রেক্ষাপটে 2028 নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। সেই নিয়ম অনুযায়ী 2028 সালে শেষ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকাল। সেক্ষেত্রে শীর্ষ পদের জন্য নতুন মুখ খুঁজতে হবে রিপাবলিকানদের। ট্রাম্পের উত্তরসূরি হিসেবে এই তালিকায় প্রথমে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 2026 সালের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন স্ট্র জরিপে প্রায় 1600 অংশগ্রহণকারীর ভোটে 53% সমর্থন পেয়ে শীর্ষে উঠে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। টানা দ্বিতীয় বছর এই অবস্থান ধরে রাখায় রিপাবলিকান ঘাঁটিতে তার প্রভাব আরও দৃঢ় হয়েছে। স্ট্র পোল চূড়ান্ত পূর্বাভাস না হলেও দলীয় অভ্যন্তরীণ মনোভাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। এবারের বড় চমক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 35% ভোট পেয়ে তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। গত বছর তার অবস্থান ছিল অনেক নিচে। ধারণা করা হচ্ছে পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ভ্যান্সের প্রধান বিকল্প হিসেবে সামনে নিয়ে আসছে। বিশ্লেষকদের মতে জেডি ভ্যান্স রিপাবলিকান পার্টির গদবাঁধা নিয়মের ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক, আর রুবিও প্রতিনিধিত্ব করছেন তুলনামূলক অভিজ্ঞ ও কূটনৈতিক ধারায়। বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা কমে 36% নেমে এসেছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ ও জ্বালানি মূল্য বৃদ্ধির মতো ইস্যু রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে 2028 সম্ভাব্য প্রার্থী বাছাই এখনই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়, বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়ছে, পরিবহন ও উৎপাদন ব্যয়। সরবরাহ সংকটে নড়বড়ে হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। এই পরিস্থিতিতে চাহিদা কমানোই এখন বড় কৌশল। বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রেশনিং থেকে কর্মঘণ্টা কমানো জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। জরুরি মজুদ থেকে প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হলেও দাম স্থিতিশীল হচ্ছে না। এতে পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। শ্রীলঙ্কায় কিউআর কোডের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। মিয়ানমারে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি অনুযায়ী জ্বালানি বিক্রি করা হচ্ছে। কম্বোডিয়ায় বন্ধ 1/3 পেট্রোল পাম্প। ভারতে এলপিজি আমদানি কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতে চাপ পড়েছে। গৃহস্থালী রান্নাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইউরোপীয় ইউনিয়ন এখনও সমন্বিত পদক্ষেপে পিছিয়ে, কাজেই দেশভিত্তিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। জার্মানিতে 2 সপ্তাহে জ্বালানির দাম